ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি এমপি মন্ত্রীদের। এবার ভয়াবহ বিপদে বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব সুখবর, হামাসের সঙ্গে চুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের রাজধানী তেল আবিবে 1,20,000 মানুষের ঢল, নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম। এরপর থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, 24 ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেন। এরপর থাকবে গাজার যোদ্ধাদের অস্ত্রভান্ডার দেখে হতবাক ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, শুধু গাজা, সুদান, ইউক্রেন নয়, যুদ্ধ হচ্ছে তোমার পকেটও, বললেন নোবেলজয়ী মারিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে খোলাসা হওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির 2 কট্টর ডানপন্থী মন্ত্রী। ইসরায়েলের মন্ত্রিসভায় তারা এই হুমকি দিয়েছেন, খবর বিবিসি। এতে বলা হয়েছে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমেস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী। তারা জানিয়েছেন, হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন। এদিকে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুকে জানিয়েছেন, যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। এর আগে গত শুক্রবার বাইডেন 3 দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এর প্রথম 6 সপ্তাহের যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এই প্রস্তাবের 3য় দফায় গাজার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার সমালোচনা করে ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লিখেছেন, প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়ে হামাসকে ধ্বংস না করেও সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোনো সরকারের অংশ হবে না। একই সুরে কথা বলেছেন বেন গাভিরও। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য বাদ দেওয়া। এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে। ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তেল আবিবে 1,20,000 মানুষের সমাবেশ, নেতানিয়াহু সরকারকে আলটিমেটাম। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইসরায়েলি নাগরিক। তারা গতকাল মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথে অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের 7 অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিব সহ সারা ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে গতরাতের প্রতিরোধ বিক্ষোভকে এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন এতে অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলেছেন, শনিবারের সমাবেশে 1,20,000 মানুষ সমবেত হয়েছিল। ইসরায়েলের অন্যান্য শহরেও এরকম বিক্ষোভে আরও হাজার হাজার ইহুদিবাদী অংশগ্রহণ করে। ইসরায়েলি দৈনিক হারেস জানিয়েছে, তেল আবিবের গণতন্ত্র স্কোয়ারে গতকাল রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে সাউন্ড কামান ব্যবহার করে। ওয়াইনেট নিউজ জানিয়েছে, এই সময় পানি কামান আনা হলেও তা ব্যবহার করা হয়নি। বিক্ষোভকারীদের হামলায় তেল আবিব পুলিশ বিভাগের ডেপুটি কমান্ডার এভি ওফের সহ অন্তত 14 পুলিশ কর্মকর্তা আহত হন। ওয়াইনেট জানায়, ওফের এতটা আহত হয়েছেন যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার প্রতি তেল আবিবের বিক্ষোভকারীরা সমর্থন জানান। তারা বলেন, প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব মেনে অবিলম্বে চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনতে হবে। বিক্ষোভ আয়োজকদের নেশা মোশে রেদমান নেতানিয়াহু সরকারকে চুক্তি করার জন্য 2 সপ্তাহের সময় দিয়ে বলেছেন, আগামী 15 জনের মধ্যে চুক্তি না করা হলে তার পরের দিন থেকে সাপ্তাহিক প্রতিবাদ দৈনিক প্রতিবাদে রূপ নেবে। 16 জুন থেকে প্রতিবাদকারীরা নেতানিয়াহু সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। 24 ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেন। ইসরায়েলের ভয়াবহ গণহত্যা শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করা সহ নতুন করে আরও 6টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইজেনহাওয়ারে হামলা চালানো হয়েছে। এর একদিন আগেও
একই মার্কিন যুদ্ধজাহাজে আরেক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন। ইয়াহিয়া সারি তার বিবৃতিতে আরও বলেছেন, লোহিত সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সানা, আল হুদাইদা ও তাইস প্রদেশের উপর বড় ধরনের বোমাবর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত 16 জন নিহত এবং 40 জনের বেশি লোক আহত হয়েছে। গাজার যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডার দেখে হতবাক ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেওয়ার করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে। সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাসের একটি অস্ত্র ভাণ্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্র ভাণ্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবেন নেতানিয়াহুর সেনারা, তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভাণ্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস। ফিলাডেলফি করিডোরের দখল নেয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, সেখানে 20টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্র চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চোরাচালান করে থাকত স্বাধীনতাকামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল এবং অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরেও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজা আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয়। এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে। হামাসের কাছে অস্ত্র ভাণ্ডারের অভাব নেই। এখনও গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতেও পারেনি, যেসব স্থানে অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতে ও প্রশিক্ষণ নিয়েছে হামাস। বেশ কিছু রকম অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে, ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না। সেই সঙ্গে হামাসের কাছে কি পরিমাণ রকেট ও মোটর রয়েছে সেটিরও চিত্র স্পষ্ট নয়। শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল, কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ হলে শেষ পর্যন্ত বিজয় হবে হামাসই। এবং সর্বশেষ জানিয়ে দিব, শুধু গাজা, সুদান, ইউক্রেন নয়, যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও, বলছেন নোবেল জয়ী মারিয়া। ফিলিস্তিনে গাজা, আফ্রিকা, সুদান ও ইউরোপের ইউক্রেন চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার বিশ্ববাসী। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এবার এই যুদ্ধকে উদাহরণ হিসেবে টেনে মানুষের পকেটেও যুদ্ধ চলছে বলে মন্তব্য করলেন শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা। তিনি একজন সাংবাদিক, ফিলিপাইনের অনলাইন সংবাদ মাধ্যমে রেপোলারের সহ প্রতিষ্ঠাতাও। গত 23 মে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সেখানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, শুধু যুদ্ধ গাজা নয়, সুদান আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, নত হও, বিশ্বাস গড়ো। তিনি বলেন, মানবতার উপর আমাদের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে, আর সেটা শুরু হতে পারে সহানুভূতি থেকে। মারিয়া রেসা বলেন, দক্ষিণ আফ্রিকার একটা শব্দ আমার কাছে খুব প্রিয়, উবুন্টু, অর্থাৎ আমরা আছি বলেই আমি আছি। এর অর্থ অন্যের উপর বিশ্বাস রাখার চেয়েও বেশি কিছু, অন্যের জোতার পায়ে লাগানো গলানোর চেয়েও বেশি। কিন্তু সত্যিকার উবুন্টু পেতে হলে আমাদের ঢালগুলোতে নামাতে হবে। এই প্রসঙ্গে আমার পরামর্শ, নত হও।